প্রবাসীদের জন্য সবচেয়ে বড় সুখবরটি দিয়েছে সৌদি আরব সরকার। জুলাই যোদ্ধাদের গ্যাজেট হয়েছে, 17 বছরে যারা নিহত হয়েছে তাদের তালিকা কোথায়? জামায়াত নিষিদ্ধ হলে শূন্যস্থান পূরণ করবে কে? সৌদি তেল কোম্পানি আরামকোর হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত 14। কর ভিত্তি বাড়ানো হয়েছে অত্যন্ত যৌক্তিকভাবে, বলেছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী। সর্বশেষ জানাবো শিক্ষকদের জন্য নবম গ্রেডের সিদ্ধান্ত। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। জুলাই যোদ্ধাদের গ্যাজেট হয়েছে, 17 বছরে যারা নিহত হয়েছে তাদের তালিকা কোথায়? 1971 সালের মহান মুক্তিযুদ্ধ এবং 2024 সালের জুলাই গণঅভ্যুত্থানকে একই দৃষ্টিতে দেখার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী আসাদুল হাবিব দুলু। একই সঙ্গে গত 17 বছরে স্বৈরাচার বিরোধী আন্দোলনে নিহত ও আহতদেরও গ্যাজেটভুক্ত করার জন্য প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। রোববার 28 জুন ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও প্রথম বাজেট অধিবেশনের 17তম দিনের আলোচনায় অংশ নিয়ে এসব কথা বলেন ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী আসাদুল হাবিব দুলু। তিনি বলেন, মহান মুক্তিযুদ্ধ ছিল একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার যুদ্ধ, আর 2024 সালের জুলাই আন্দোলন ছিল স্বৈরাচার বিরোধী একটি স্বতঃস্ফূর্ত গণতান্ত্রিক আন্দোলন। দুটি ঐতিহাসিক ঘটনার প্রেক্ষাপট ও লক্ষ্য ভিন্ন হলেও উভয় ক্ষেত্রের আত্মত্যাগকে সম্মান জানাতে হবে, তবে একটিকে আরেকটির সঙ্গে মিলিয়ে দেখা সমীচীন নয়। নিজেকে একজন শহীদের সন্তান উল্লেখ করে মন্ত্রী বলেন, মহান মুক্তিযুদ্ধে তার বাবা শহীদ হয়েছেন, দেশের স্বাধীনতার জন্য 30 লাখ মানুষ প্রাণ দিয়েছেন এবং 2 লাখ মা বোন নির্যাতনের শিকার হয়েছেন, কিন্তু তাদের অনেকের নাম এখনো সরকারি গ্যাজেটে অন্তর্ভুক্ত হয়নি। অন্যদিকে জুলাই আন্দোলনের যোদ্ধাদের তালিকা তৈরির উদ্যোগকে তিনি ইতিবাচক বলে উল্লেখ করেন। আসাদুল হাবিব দুলু বলেন, তাদের দলও জুলাই আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত ছিল এবং সেই আন্দোলনের প্রতি তারা পূর্ণ সম্মান জানান। তবে দীর্ঘ 17 বছরের স্বৈরাচার বিরোধী আন্দোলনে যারা নিহত, আহত বা পঙ্গুত্ব বরণ করেছেন তাদের অবদানও সমানভাবে মূল্যায়ন করা প্রয়োজন। এক শোকাহত মায়ের অভিজ্ঞতার কথা তুলে তিনি বলেন, আন্দোলনের সময় পুলিশের গুলিতে ওই নারীর সন্তান নিহত হয়েছে, কিন্তু জুলাই আন্দোলনে অংশগ্রহণকারীদের তালিকা করা হলেও দীর্ঘ সময়ে আন্দোলনে নিহত ও আহতদের কোনো তালিকা নেই। এটি বৈষম্য সৃষ্টি করছে। তিনি প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, গত 17 বছরে আন্দোলন সংগ্রামে নিহত ও আহতদেরও দ্রুত গ্যাজেটভুক্ত করা উচিত। এতে বৈষম্য দূর হবে এবং একটি ন্যায়ভিত্তিক বাংলাদেশ গঠনে সহায়ক হবে। সৌদি আরব সরকার প্রবাসীদের জন্য সবচেয়ে বড় সুখবরটি দিয়েছে জমি ও সম্পত্তি সরাসরি কেনার এবং মালিকানা লাভ করার ঐতিহাসিক সুযোগ সৃষ্টি করে। 2026 সালের জুন মাসে সৌদি মন্ত্রিসভা ও সৌদিদের রিয়েল এস্টেট মালিকানা আইনের একটি নতুন নির্বাহী বিধিমালা অনুমোদন করেছে। এর মাধ্যমে বিদেশি নাগরিক এবং প্রবাসীরা এখন থেকে সৌদি আরবে সরাসরি স্থাবর সম্পত্তির মালিক হতে পারবেন। জামায়াত নিষিদ্ধ হলে শূন্যস্থান পূরণ করবে কে? জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ করার দাবির প্রেক্ষাপটে দলটির সংসদ সদস্য এডিএম আজহারুল ইসলাম প্রশ্ন তুলেছেন। দলটি নিষিদ্ধ হলে দেশের রাজনৈতিক অঙ্গনে সেই শূন্যস্থানকে পূরণ করবে। রোববার 28 জুন জাতীয় সংসদে 2026-27 অর্থ বছরে প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে জামায়াতের এই নেতা এই কথা বলেন। সরকারি দলের সমালোচনা করে আজহারুল ইসলাম অভিযোগ করেন, ধরলাম আমরা নিষিদ্ধ হয়ে গেলাম, এই শূন্যস্থান পূরণ করবে কে? আপনারা কি একাই দেশ চালাবেন? আপনারা কি একদলীয় শাসন কায়েম করবেন? এটিএম আজহারুল ইসলাম বলেন, আপনারা কি আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চাচ্ছেন? আমি মনে করি আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চাচ্ছেন, কারণ 4 মাস আপনারা একজন লোক খুঁজে পেলেন না যে প্রেসিডেন্ট কে হবে। তিনি বলেন, আপনারা ফ্যাসিস্ট সরকারের লোক পছন্দ করতেছেন, তাকেই রাখার চেষ্টা করতেছেন। এত বড় দল বিএনপি, তাকে এত পছন্দ হয় কেন? কোন দিক থেকে ইঙ্গিত পেয়েছেন যে তাকে রাখতে হবে? ফ্যাসিবাদ নির্মূল করতে চাইলে সব চিহ্ন মুছে ফেলতে হবে। বক্তব্যের শুরুতে তিনি মানবতা বিরোধী অপরাধ মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতের সাবেক নেতা মতিউর রহমান নিজামী, আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, মোহাম্মদ কামারুজ্জামান আব্দুল কাদের মোল্লা ও মীর কাশেম আলীকে স্মরণ করেন। তাদের বিচারকে তিনি জুডিশিয়াল কিলিং হিসেবে উল্লেখ করে এই ঘটনার সঙ্গে জড়িতদের বিচারের আওতায় আনার দাবি জানান।
সৌদি তেল কোম্পানি আরামকোর হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত 14। সৌদি আরবে জাতীয় তেল কোম্পানি আরামকোর একটি হেলিকপ্টার দেশটির পূর্বাঞ্চলে রাশতানুরা এলাকায় রোববার বিধ্বস্ত হয়েছে। এতে অত্যন্ত 14 জন নিহত হয়েছেন বলে জানা গেছে। সৌদি রাষ্ট্রীয় বার্তা সংস্থা এসপিএ জানিয়েছে, রোববার 28 জন রাশতানুরায় হেলিকপ্টারটি দুর্ঘটনায় পতিত হয়। দুর্ঘটনার কারণ এখনো জানা যায়নি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে। হরমুজ প্রণালীর পশ্চিমে অবস্থিত এই রাশতানুরা এলাকাটি আরামকোর গুরুত্বপূর্ণ তেল টার্মিনালের জন্য পরিচিত। মাত্র 3 দিন আগে প্রায় 4 মাস বন্ধ থাকার পর শুক্রবার থেকে এই টার্মিনাল থেকে আবার অপরিশোধিত তেল রপ্তানি শুরু হয়েছিল। সৌদি জ্বালানি মন্ত্রণালয় এক বিবৃতিতে দুর্ঘটনায় নিহতদের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছে। তবে দুর্ঘটনায় বিস্তারিত তথ্য এখনও প্রকাশ করা হয়নি। কর ভিত্তি বাড়ানো হয়েছে অত্যন্ত যৌক্তিকভাবে, বলেছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী। মুদি দোকানে কর রূপের পরিকল্পনা নিয়ে উদ্বেগ প্রসঙ্গে অত্যন্ত যৌক্তিকভাবে করের ভিত্তি বাড়ানো হয়েছে বলে উল্লেখ করেছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী মোহাম্মদ জুনেদ আব্দুর রহিম সাকি। রোববার 28 জন জাতীয় সংসদে প্রস্তাবিত বাজেটের উপর সাধারণ আলোচনার অংশ নিয়ে পরিকল্পনা প্রতিমন্ত্রী এই মন্তব্য করেন। জুনেদ সাকি বলেন, কর ভিত্তি বাড়ানো হয়েছে, মুদি দোকানের কাঁচা বাজার পর্যন্ত যাবে কিনা সেটা নিয়ে অনেকেই উদ্বেগ প্রকাশ করেন। উদ্বেগ প্রকাশ করতে হবে, জনগণকেও স্বস্তি দিতে হবে, কিন্তু অত্যন্ত যৌক্তিকভাবে এই কর ভিত্তি বাড়ানো হয়েছে। প্রাথমিকভাবে যাতে দক্ষতার সঙ্গে কর আদায় করা যায় সেজন্য ফ্ল্যাট রেটের সামর্থ্য অনুযায়ী এটা নির্ধারণ করা হবে। প্রতিমন্ত্রী আরও জানান, রাজস্ব নীতি প্রণয়ন ও রাজস্ব আদায় কার্যক্রমকে আলাদা করা হবে। এ লক্ষ্যে আমলাতন্ত্রের বাইরে বিশেষজ্ঞদের নিয়ে একটি স্বাধীন নীতি নির্ধারণী সংস্থা গঠন করা হবে। কর ফাঁকি রোধে কঠোর পদক্ষেপের মাধ্যমে সরকার আগামী অর্থবছরে নির্ধারিত রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জন করতে সক্ষম হবে বলে তিনি আশা করেন। জুনেদ সাকি আরও বলেন, অর্থায়ন নিয়ে উদ্বেগ থাকলেও কর সংস্কার, অটোমেশন ও কর ফাঁকি রোধে কঠোর পদক্ষেপের মাধ্যমে সরকার 2026-27 অর্থবছরে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা অর্জন করতে সক্ষম হবে। পরিকল্পনা প্রতিমন্ত্রী জানান, বাংলাদেশের বাজেটের আকার মোট দেশজ উৎপাদনের প্রায় 13%, যেখানে প্রতিবেশী সহ বিভিন্ন দেশে সাধারণত বাজেটের আকার জিডিপির 30 থেকে 33% হয়ে থাকে। তিনি বলেন, বাংলাদেশের জনসংখ্যা এবং দেশকে আমরা যে অবস্থানে নিয়ে যেতে চাই সেই বিবেচনায় এটি আসলে ছোট্ট একটি বাজেট। পরিকল্পনা প্রতিমন্ত্রী মনে করেন, প্রস্তাবিত বাজেট সংকোচনমূলক নয়, বরং বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ একটি প্রসারণশীল বাজেট, যা উন্নয়ন অগ্রাধিকার ও অর্থনৈতিক বাস্তবতার মধ্যে ভারসাম্য রক্ষা করছে। সরকার একটি ধ্বংসপ্রাপ্ত ও ভঙ্গুর অর্থনীতি উত্তরাধিকার হিসেবে পেয়েছে এবং পুনর্গঠন ও দীর্ঘমেয়াদী সমৃদ্ধি অর্জনের লক্ষ্য সামনে রেখে দেশের বর্তমান অর্থনৈতিক সক্ষমতার সঙ্গে সামঞ্জস্য রেখে এই বাজেট প্রণয়ন করেছে। শিক্ষকদের জন্য নবম গ্রেডের সিদ্ধান্ত। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের গ্রেড উন্নীত করে নবম গ্রেডে আনার বিষয়ে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। রোববার 28 জুন জাতীয় সংসদে 2026-27 অর্থবছরে প্রস্তাবিত বাজেটের উপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি একথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, রংপুর 6 আসনের সংসদ সদস্য মৌলানা নুরুল আমিন শিক্ষকদের বর্তমান 13তম গ্রেড থেকে 10ম গ্রেডে উন্নীত করার বিষয়টি সংসদে উত্থাপন করেন। শিক্ষকদের গ্রেড নিয়ে আমরা আলোচনা করছি এবং তাদের নবম গ্রেডে আনার লক্ষ্যে কাজ করছি।